ভার্সিটির গেট দিয়ে একজন ছেলে ভেতরে প্রবেশ করছে, যার নাম তন্ময়। দেখে তাকে অতি সাধারণ কেউ মনে হচ্ছে। পরনে খুবই সাধারণ একটি জিন্সের প্যান্ট, গায়ে ফুটপাত থেকে কেনা একটি শার্ট, কাঁধে ঝুলছে একটু পুরনো ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো অনেকটা অগুছালো এবং এলোমেলো। ভার্সিটির সবাই তার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টিটা হচ্ছে তাচ্ছিল্যের দৃষ্টি। তন্ময় চারিদিকে তাকিয়ে দেখে নিচ্ছে ভার্সিটির পুরো পরিবেশটা। সবকিছু যেন অন্যরকম লাগছে তার কাছে, এমন কিছু সে আর আগে হয়তো কখনো এক্সপিরিয়েন্স করেনি, হয়তো আবার করেছে। তন্ময় ধীর পায়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে থাকে। কত ছেলে মেয়ে রয়েছে ক্যাম্পাসে বসে, কোথাও কোথাও কেউ আড্ডা দিচ্ছে, আবার কোথাও কোথাও বসে গ্রুপ স্টাডি করছে, আবার কোথাও কোথাও গিটার নিয়ে বসে একটি গ্রুপ গান বাজনা করছে। পুরো পরিবেশটা দেখে তার মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। সে একটু মুচকি হাসি দিয়ে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসলো, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। সবাই তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার দিকে তাকাচ্ছে, তবে এই দৃষ্টিটা হলো তাচ্ছিল্যের দৃষ্টি, কাউকে নিজের থেকে ছোট ভাবার দৃষ্টি। আর বর্তমান প্রজন্মের কাছে অপর ব্যক্তিকে তাদের টাকা পয়সা ফ্যাশন স্টাইল দিয়ে জাজ করাটা যেন এক প্রকার ট্রেন্ড হয়ে গিয়েছে। তন্ময়ের পরনের জামা কাপড় তাকে সবার সামনে নিম্নবিত্ত গরিব হিসেবে উপস্থাপন করেছে, আর যার কারণে সবাই তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতেই দেখছে। তবে তন্ময়ের তাতে কিছু যায় আসে না। সে তার মতো চোখে মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে পুরো ক্যাম্পাসের চারদিকটা দেখছে, বড় বড় বিল্ডিংগুলো দেখছে, যেখানে অনেক ধরনের বিষয় আছে। তন্ময় মনে মনে ভাবতে থাকে, মানুষের স্বপ্ন, আশা, চাওয়া পাওয়া কতই না বড় হয়, তবে সবার কি তা পূরণ হয়? সবাই কি নিজের স্বপ্নের মতো হতে পারে? সবাই কি নিজের সমস্ত আশা পূরণ করতে পারে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। যারা পারে তারা অত্যন্ত পরিশ্রমী হয়, নয়তোবা অবৈধ কোনো কিছুর সাথে জড়িত থাকে। আসলে তো তারা আইনের চোখে ফাঁকি দিয়ে বেড়ায়, অথবা আইনের চোখে পড়লেও টাকার জোরে আইনের চোখে কালো কাপড় পরিয়ে দেয়, যা আর কখনো খোলে না। পুরো পৃথিবীর সিস্টেমটাই যেন এরকম হয়ে গেছে। প্রতিটা দেশে আইনের আড়ালে কম বেশি দুর্নীতি এবং অবৈধ কাজকর্ম হয়, তবে আমার দেশে তো তা আকাশচুম্বী। কেউ প্রাণের ভয়ে প্রতিবাদও করে না, আর এগুলোও থামে না। সবাই সবার মতো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, দেশকে নিয়ে ভাবার সময় তাদের কাছে নেই। আর যারা ভাবে তাদেরকে দুনিয়া ছাড়তে হয়, কারণ তারা হেরে যায় অবৈধ শক্তিগুলোর কাছে। কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ল। সবাই ক্যাম্পাস থেকে উঠে নিজেদের ক্লাসরুমের দিকে যেতে থাকলো। তন্ময়ও সেখান থেকে উঠে কাঁধে ব্যাগ নিয়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকলো। অনেক খোঁজাখুঁজির পর সে তার ক্লাসরুমটি খুঁজে পেল। ক্লাসের গেটে দাঁড়িয়ে থেকে সে দেখল সব শেষে কয়েকটি সিট ফাঁকা রয়েছে, যেখানে কেউই বসেনি। তন্ময় মাথা নিচু করে সেই সিটগুলোর উদ্দেশ্যে যেতে থাকে। তন্ময় যখন ক্লাসের ভেতরে প্রবেশ করে পেছনের সিটে গিয়ে বসতেছিল, তখন অনেকেই অনেক রকম কথা বলতেছিল তাকে নিয়ে। যদিও কথাগুলো তন্ময় শোনেনি, তবে কথাগুলো ছিল অনেকটাই এইরকম। দেখ, ক্যাম্পাসে যেই খ্যাত ছেলেটাকে দেখলাম, ও আমাদেরই ক্লাসের। কিছু মেয়ে বিরক্ত সুরে, তাই তো দেখছি কিভাবে যে ওরা এই ভার্সিটিগুলোতে চান্স পায়। ভার্সিটির রেপুটেশন স্ট্যাটাস নষ্ট হয় এদের জন্য। ঠিক বলেছিস, পোশাক আশাক দেখলেই মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে এসেছে। একটু আগেই তো আপনাদেরকে বলেছিলাম, এখনকার যুগে গায়ের পোশাক আশাক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিলাসী জীবন দেখে মানুষের বিচার করা হয়। তন্ময় গিয়ে তার সিটে বসে আছে। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার কিছু খাতা নিয়ে প্রবেশ করলো। হতে পারে কোনো এক্সামের রেজাল্ট। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান দিল। এরপর স্যার বলতে লাগলো, তোমাদের গত এক্সামের রেজাল্ট আজকে জানানো হবে। রেজাল্টের কথা শুনে ক্লাসের মধ্যে এক বিরক্তিতার স্বর ভেসে এলো। তন্ময় সাইড থেকে শুনতে পেল কে যেন বলছে,
রেজাল্ট দিয়ে আর কি হবে স্যার? ফার্স্ট তো আরেই হবে। হুম, ঠিক বলেছিস। ফারিয়া নামটি শুনে তন্ময় ভাবল, কে এই ফারিয়া? আসলে ফারিয়া হলো এই ভার্সিটির এই ডিপার্টমেন্টের টপ গার্ল। এখনও অবধি যতগুলো এক্সাম হয়েছে সবগুলো সে ফার্স্ট হয়েছে। তার নম্বরের ধারে কাছেও কেউ যেতে পারে না। শুধু ফার্স্ট গার্লই নয়, এক কথায় বলা যায় ভার্সিটির ক্রাশ সে। পুরো ভার্সিটি জুড়ে তার মতো সুন্দর মেয়ে নাকি আর দুইটা নেই। আর সে নাকি এখনো পর্যন্ত কারোর সাথে কোনো রিলেশনে করেনি। এত সুন্দর মেয়ে হয়ে কারোর সাথে কোনোদিন কোনো রিলেশনে যায়নি। বিষয়টা আসলেই অনেক ইন্টারেস্টিং। তার আরেকটা বড় পরিচয় রয়েছে, সে হলো এই দেশের নাম্বার 1 বিজনেসম্যান আশরাফ চৌধুরীর মেয়ে। আশরাফ চৌধুরীর মূল নীতি হলো সৎ উপায়ে টাকা উপার্জন করা। এত বড় একটা ইন্ডাস্ট্রির মালিক সে, কিন্তু সে আজ অবধি অসৎ পথে একটা টাকাও ইনকাম করেনি, যা তাকে সবার থেকে আলাদা করেছে। এত বড় একজন লোকের মেয়ে হওয়ায় তার পাওয়ারও অনেক। আর সুন্দরী মেয়েরা একটু অহংকারীও হয়। এরপর স্যার বলতে থাকেন, এবারের এক্সামে প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া। ফারিয়া এতক্ষণ সামনের বেঞ্চে বসেছিল, তবে স্যারের কথা শুনে সে দাঁড়ালো নিজের রেজাল্টই নেওয়ার জন্য। ক্লাসের সমস্ত ছেলেরা ফারিয়ার দিকে তাকিয়ে আছে, এমনকি মেয়েরাও। আসলে তো মেয়েটা অনেক সুন্দর। সৃষ্টিকর্তা যেন খুব যত্ন করে বানিয়েছে তাকে। কোমর অবধি ঘন কালো চুল তার, চোখগুলো হরিণীর মতো টানা টানা, গাল দুটি গোলাপের পাপড়ির মতো কোমল, সামান্য লালচে আভায় ভরা, যেন পুরো সৌন্দর্য তাকেই আশ্রয় করে রয়েছে। ছেলেরা তাকিয়ে আছে তার সৌন্দর্য দেখার জন্য, আর মেয়েরা তাকিয়ে আছে তাদের হিংসার কারণে। ফারিয়া যখন দাঁড়ালো তখন তন্ময়ও একবার তার দিকে তাকিয়ে, কিন্তু পরক্ষণেই সে তার দৃষ্টি সরিয়ে নেয়। স্যার তাকে রেজাল্ট দেওয়ার সময় বলে, কংগ্রাচুলেশনস ফারিয়া, এবারও তুমি আনবিটেন। এভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। ফারিয়ার কণ্ঠস্বর যেন আরও মাতাল করা। অসাধারণ সুন্দর তার কণ্ঠ, যে কোনো ছেলেকে পাগল করার জন্য এইগুলোই যথেষ্ট। ফারিয়া তার রেজাল্টটি নিয়ে তার সিটে বসে যায়। এরপর স্যার বাকিদের রেজাল্টগুলো দিতে থাকে এবং ফলাফল ঘোষণা করা শেষে সে তার ক্লাস শুরু করে। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। ক্লাসের মধ্যে এক অন্যরকম নীরবতা বিরাজ করছে। হঠাৎ স্যারের চোখ সবার শেষের বেঞ্চের দিকে যায়। সে দেখতে পায় একটা ছেলে বেঞ্চে মাথা দিয়ে শুয়ে আছে, না হয়তো ঘুমিয়ে পড়েছে। স্যার অবাক এবং বিরক্ত হয়। স্যার ছেলেটির কাছে আসে, আর ছেলেটি হলো তন্ময়। স্যার তন্ময়কে একটু ঝাঁকি দিয়ে বলে, এই ইডিয়েট! স্যারের করা আওয়াজ শুনে তন্ময়ের ঘুম ভেঙে যায়। সে দাঁড়িয়ে পড়ে। স্যার এবার তাকে ভালো করে পর্যবেক্ষণ করে। তিনি বুঝতে পারে সে অনেক দরিদ্র পরিবারের ছেলে। স্যার বলেন, এইটা কি ঘুমানোর জায়গা? তন্ময় মাথা নিচু করে উত্তর দেয়, সরি স্যার। তুমি কি আজকে নতুন? এর আগে কখনো তোমায় ক্লাসে দেখিনি। জি স্যার, আমি আজকেই প্রথম এসেছি। আজ প্রথম দিন এসেই ঘুমিয়ে পড়েছ? স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে। পুরো ক্লাসের মধ্যে হাসির শোরগোল পড়ে গেল। সাইলেন্স এভরিওয়ান। স্যারের ধমক শুনে ক্লাসের সবাই চুপ করে গেল। তুমি এগুলো কিভাবে এসেছো ভার্সিটিতে? মানছি আমার এই বিষয়ে বলার কোনো অধিকার নেই, তবে লুক অ্যাট ইউর সেলফ। তোমার নিজেরই তো খারাপ লাগার কথা। একটু তো পরিপাটি হয়ে আসতে পারো। তন্ময় মাথা নিচু করে চুপ হয়ে থাকে। তোমার বাবা কি করেন? আমার বাবা মারা গেছেন। ছেলেটার কথা শুনে স্যার চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বলে, আই এম সরি। কোনো ব্যাপার না স্যার, আপনি তো জানতেন না আগে থেকে। তোমার ফ্যামিলিতে তাহলে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নেই। আমার বাবা মা দুজনের কেউই আর দুনিয়াতে নেই। এরপর আমি আমার এক আঙ্কেলের কাছে মানুষ হইতে থাকি। উনি ঢাকা থেকে টাকা পয়সা পাঠাইতো। পরে উনার কথা মতো আমি ঢাকাতে এসেছি পড়াশোনা করতে। তন্ময়ের কথায় স্যারের মন হয়তো একটু নরম হলো। উনি বললেন, ও আচ্ছা, তোমার কোনো সমস্যা হচ্ছে না? না স্যার, আমার আবার কিসের সমস্যা হবে? 3টা টিউশনি করাই, তা দিয়ে ভার্সিটির ফিস এবং কিছু যাবতীয় খরচ দিতেই চলে যায়। এভাবেই মোটামুটি চলতেছে সব। ও আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তোমার
তাহলে আমায় জানিও। বসো এখন। স্যার তন্ময়ের কাঁধে হাত দিয়ে তাকে বসতে বলে। তন্ময় চুপচাপ বসে পড়ে এবং ক্লাসের দিকে মনোযোগ দিতে থাকে। এতক্ষণ ধরে ক্লাসের সবাই তন্ময়কে অন্য দৃষ্টিতে দেখছিল, তবে কিছুক্ষণের জন্য সবার মনে তার জন্য একটু সিম্প্যাথি জন্মালো, তবে তা কিছুক্ষণের জন্য। তারপর থেকে আবার সবটা আগের মতো হয়ে যাবে। ফারিয়া ও কিছুক্ষণ স্যার এর তন্ময়ের কথাই শুনছিল, ওর মনেও একটু সহানুভূতি জন্মালো, তবে কিছুক্ষণ পর সবার মতো ওরও অহংকারের নিচে সবটা চাপা পড়ে গেল। স্যার তার মতো করে ক্লাস করিয়ে যাচ্ছেন, অনেক কিছু নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য বোঝাচ্ছেন। একটি নির্দিষ্ট সময় পর স্যারের ক্লাসের সময় সীমা শেষ হয় এবং তিনি ক্লাসরুম ত্যাগ করেন। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই ক্লাস থেকে বেরিয়ে যায়। কেউ গিয়ে ক্যাম্পাসে বসছে, আবার কেউ বাড়ি চলে যাচ্ছে, আবার কেউ কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে ঘুরতে চলে যাচ্ছে। এদিকে তন্ময় ক্যাম্পাসে বসে রয়েছে, ওর থেকে কিছুটা দূরে ফারিয়া এবং তার বান্ধবীরাও বসে রয়েছে। ফারিয়া এবং তার বান্ধবীদের মধ্যে কথা হচ্ছে। কি রে, কি ভাবছিস তুই রাইমা? আরে তেমন কিছু না, ওই যে ক্লাসে আজকে একটা ছেলে এসেছে না, ওর কথা। কত স্ট্রাগল ওর জীবনে। হ্যাঁ, তা ঠিক বলেছিস তুই। আরে তোরা কি শুরু করলি ওকে নিয়ে? ওকে নিয়ে ভাবার সময় আছে নাকি আমাদের? তা ঠিক বলেছিস তুই ফারিয়া। দেখছিস কিরকম খ্যাতের মতো দেখতে। যত যাই হোক, অন্তত পক্ষে নিজের পার্সোনালিটিটা তো ধরে রাখতে পারে। কি বার ধরে রাখবে? ওর তো কোনো পার্সোনালিটি নেই। হ্যাঁ ঠিক বলেছিস, ওর কথা এবার বাদ দে তোর। এরপর তারা আর তন্ময়কে নিয়ে কোনো রকম কথা বলে না, তাদের মধ্যে তাদের বিষয়গুলো নিয়ে কথা হতে থাকে। ঢাকা জুড়ে বর্তমানে চলছে খুবই উত্তেজনা এবং আতঙ্ক, কারণ আজ সন্ধ্যা 7টায় বুড়িগঙ্গা নদীর পাশ থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করে। লাশটি হলো রাসেল নামের এক ব্যক্তির এবং উনি হলেন বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক রফিকের লোক। শুধু লাশ পাওয়া গেছে এমনটাও নয়, লাশের পাশে লেখা ছিল লুসিফার দ্য লর্ড অফ ডার্ক। এর মাধ্যমে বোঝা যায় যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত খুন, এবং খুন করার পর খুনি তার চিহ্ন বা সংকেত রেখে গেছে, যা রীতিমতো আমাদের পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করা। এতে করে বোঝানো হচ্ছে যে সে তার মতো করে এখন থেকে দেশে ট্রাস্ট সৃষ্টি করে যাবে, তাকে কেউই আটকাতে পারবে না। এখন আসি রফিকের প্রসঙ্গে। একটু আগে আপনাদেরকে বললাম রফিক হলো বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক, কিন্তু এর পেছনেও আরও একটি তার পরিচয় আছে, সে হলো বাংলাদেশের টপ মাফিয়া। এমন কোনো অবৈধ কাজকর্ম নেই যা সে করেনি। দেশে একের পর এক অস্ত্র পাচার, ড্রাগস স্মাগলিং, নারী পাচার সহ যত ধরনের অবৈধ কাজকর্ম রয়েছে সব কিছু রফিক করে। তবে সমাজের চোখে সে মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে থাকে, গরিবদের ত্রাণ দেয়, ভালো ভালো কথা বলে। এতে করে তার আসল রূপ সবার থেকে লুকানো থাকে, সাধারণ জনগণ এবং সরকারের কাছ থেকে। তবে কি লুসিফার কি এসেছে রফিকের বিরুদ্ধে কাজ করতে, ওকে থামাতে? আর ওকে থামানো মানে তো দেশকে একটি হুমকির মুখ থেকে রক্ষা করা। তবে যাই হোক, এখন দেখার বিষয় পরবর্তী ঘটনাগুলো কি ঘটে। সকালবেলা, আজকে সকালটা যেন একটু অন্যরকম। হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো দুলছে সেই বাতাসে। সূর্য মামা খুব ভালোভাবেই আলো ছড়াচ্ছে। তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। সব দিনের মতো আজকেও ভার্সিটির পরিবেশটা একই রকম। ধীর পায়ে বিশ্ববিদ্যালয়ের গর্ভ গিয়ে প্রবেশ করছে তন্ময়। কিছুতে যাওয়ার পর সে দেখতে পারে একটা ছেলেকে ধরে কয়েকজন ছেলে মিলে র্যাগিং করছে। সে কিছুটা অবাক হয়, নিজের মনে মনে ভাবতে থাকে, আমি তো ভেবেছিলাম যে ভার্সিটি থেকে এগুলো র্যাগিং সহ আরও কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে, তবে এগুলো কি হচ্ছে? তন্ময় আর অত কিছু ভাবে না, সে সামনের দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ করে সেই র্যাগিং গ্যাং থেকে তার ডাক আসে। তন্ময় শুনতে পায়, এই খ্যাত, এদিকে শোন। এভাবে কয়েকবার শুনতে পায় তন্ময়। তারপর তন্ময় ওদের দিকে তাকায় এবং ইশারায় বোঝানোর চেষ্টা করে আমায় ডাকছেন। ওরা উত্তর দেয়, এখানে তুই ছাড়া খ্যাত আছে কে? তন্ময় ওদের কাছে গিয়ে বলে, জি বলুন। তোকে কখন থেকে ডাকছি আমরা? আমি বুঝতে পারিনি। তোর নাম কি? আমার নাম তন্ময়। তুই কি আজ নতুন? না, আমি কালকে থেকে আসা শুরু করেছি। ও আচ্ছা, এখন বুঝলাম। শোন, এখনকার কিছু নিয়ম আছে। কি নিয়ম? এখানে সবাই আমাদের কথা শুনে চলে।
যে আমাদের কথা অমান্য করে তাদের কপালে খুব দুঃখ থাকে। আপনাদের কথা কেন শুনবো? কারণ এই ভার্সিটির স্তম্ভ আমরা। এখানে যাদের দেখছিস সবাই অনেক বড় বড় বিজনেসম্যান, রাজনীতিবিদদের ছেলে, বুঝলি? আর আমার বাবা হলেন এই ভার্সিটির বর্তমান সভাপতি। ও আচ্ছা, সভাপতি হইছে তো কি হইছে? কিরে তুই এখন থেকে আমাদের সাথে তর্ক করছিস? রিফাত তন্ময়ের গলার চেপে ধরে। তোকে আজ প্রথম থেকেই একটা উচিত শিক্ষা দিতে হবে, নয়তো তুই পরে সমস্যা করবি। জিসান তন্ময়ের গালে কষে একটা থাপ্পড় মারে। তন্ময় দুপা পিছিয়ে যায়, তারপর নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, নতুন এসে আমাদের সাথে তর্ক করছিস। ওই তোরা যা, পচা ডিম নিয়ে আয়, আজকের মাথায় ফাটাবো। অনেকদিন ধরে কারো মাথায় ডিম ফাটায় না, আজ ফাটাবো, যা নিয়ে আয়। জিসান ওর বন্ধুদের উদ্দেশ্যে বলে। ওর বন্ধুরা গিয়ে কয়েকটি ডিম আনে। তন্ময় কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আজকে তোকে উচিত শিক্ষা দিব। জিসান হাতে পচা ডিম নিয়ে শুরু কর, ও বুঝতে পারবে আজ যে সে কাদের সাথে সে তর্ক করতে এসেছে। জিসান ও তার বন্ধুরা তন্ময়ের দিকে এগিয়ে গিয়ে পচা ডিমগুলো তার মাথায় ফাটাতে থাকে। তন্ময়ের পুরো মাথা ডিমের অংশে পড়ে যায় এবং দুর্গন্ধ আসতে থাকে। এখন কেমন লাগছে তোর, বল? খুব তো এসেছিলি সিংহ হইতে, বলদ। তন্ময় কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ভার্সিটির সবাই পুরো ঘটনাগুলো দেখছে, কিন্তু কেউ কোনো রকম কথা বলছে না বা প্রতিবাদ করছে না, কারণ তারা এগুলো দেখে মজা পায়। কেউ কেউ দূর থেকে হাসছে, মজা নিচ্ছে। এই চল, এখানে আর থাকা যাবে না, দুর্গন্ধ বেরোচ্ছে এর কাছ থেকে। থু। ছিল এখন থেকে। আর এরপর থেকে আজকের করা ঘটনাগুলো মাথায় রাখিস। এরপর তারা ওখান থেকে চলে যায়। তন্ময় ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর সে তার চারিদিকটা দেখতে থাকে এবং সে দেখতে পায় যে অনেক মানুষ তাকে দেখছে এবং হাসছে। তন্ময় তার মাথা ধোয়ার জন্য যায়। সে সেখানে গিয়ে আজকের ঘটনাগুলো ভেবে মুচকি হাসি হাসতে থাকে। এরপর সে তার মাথাটা ভালো করে ধুতে থাকে, তবে গন্ধ খুব একটা যায় না। হঠাৎ পেছন থেকে একজন তার দিকে একটি শ্যাম্পুর প্যাকেট এগিয়ে দেয়। তন্ময় খেয়াল করে কেউ একজন তার দিকে একটি শ্যাম্পুর প্যাকেট দিয়ে দিয়েছে। সে পেছনে ঘুরে দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে তার পেছনে। ছেলেটাকে দেখতে যথেষ্ট ভদ্র পরিবারের মনে হচ্ছে এবং বড়লোক বাবার সন্তান। আমি আবির, এই শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নাও। তন্ময় একটু হালকা হাসি হেসে তার হাত থেকে শ্যাম্পুর প্যাকেটটি নিয়ে তারপর তার মাথাটি আরও ভালোভাবে ধুতে থাকে। দু একবার ধোয়ার পর তার মাথা থেকে পচা ডিমের গন্ধটি দূর হয়। চলো ক্যাম্পাসে গিয়ে বসি, এখনও ক্লাস শুরু হতে কিছুক্ষণ দেরি আছে। তন্ময় আবিরের সঙ্গে যায়, ক্যাম্পাসে গিয়ে বসে। আমি আসলে একদম শেষ মুহূর্তে ভার্সিটিতে আসি এবং দেখতে পারি তোমার মাথায় ডিম ফাটানো এবং জিসান সেখান থেকে চলে যাচ্ছে। তারপর আমি বুঝতে পারি যে তোমার সাথে আসলে কি হয়েছে। আমি যদি শুরু থেকেই থাকতাম এগুলো হতে দিতাম না। আর জিসান এরা এমনি সবসময় ভার্সিটিতে এই ধরনের অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রাখে। যখন তখন যে কোনো কাউকে র্যাগিং করতে থাকে ওরা। কেউ কোনো প্রতিবাদও করে না, কারণ ভার্সিটির সভাপতির ছেলেও। আর সবার ইচ্ছা করেই প্রতিবাদ করে না, কারণ তাদের এইসব দেখতে ভালোই লাগে। ধীরে ধীরে আমাদের পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। তন্ময় আবিরের কথা শুনে মুচকি হাসে। তখন থেকে শুধু হেসে যাচ্ছ, কিছু তো বলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তুমি আমাকে আপনি আপনি করেই বা বলছো কেন? আমরা সেম ব্যাচ, আর কালকে আমি সবটা শুনেছি। তুমি যখন স্যারকে আমার পরিচয় বলতেছিলে। ও বন্ধু হবে? তন্ময় কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলতে শুরু করে। বন্ধু? আমার মতো একটা গরিব ছেলের সাথে বন্ধুত্ব কিভাবে করবেন? আপনার স্ট্যাটাস নিচু হয়ে যাবে। আরে পাগল, বন্ধুতে গরিব ধনী বলে কিছু হয় না। ও আচ্ছা। আজ থেকে আমরা ফ্রেন্ড। আবির বন্ধুদের হাত বাড়িয়ে দিয়ে কথাটি বলে। ওকে ফ্রেন্ডস। আবিরের সতেজ হ্যান্ডশেক করে বলে, চলো ক্লাসের সময় হয়ে গেছে। এরপর তারা সেখান থেকে উঠে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। তন্ময় এবং আবির ক্লাসে প্রবেশ করে, যারা দুজন একই সিটে বসে। তারা যখন ভেতরে প্রবেশ করছিল ক্লাসের সবাই তাদের দিকেই তাকিয়েছিল।
আবিরের মতো এত ধনী এবং স্মার্ট ছেলেটা তন্ময়ের মতো ক্ষেত ছেলের সাথে কি করছে? জিসান ও তার বন্ধুরাও এই বিষয়টি দেখে অবাক। কিছুক্ষণ পর ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করে। সবাই স্যারকে দাঁড়িয়ে স্বাগতম জানায়। এরপর স্যার তার ক্লাস নিতে থাকে। ক্লাস শেষে হঠাৎ স্যার সবার উদ্দেশ্যে এক অদ্ভুত প্রশ্ন করেন, যা শুনে ক্লাসের সবাই কিছুটা অবাক হয়ে যায়। ওনার প্রশ্নটা ছিল কিছুটা এরকম: তুমি যদি জানতে পারো তোমার সেরা বন্ধু বা তোমার বেস্ট ফ্রেন্ড আসলে তোমার শত্রুর গুপ্তচর, তুমি কি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে নাকি তাকে বাঁচিয়ে রাখবে? ক্লাসের মধ্যে নিমেষেই কোলাহল শুরু হয়ে গেল। একজনের মত আনসার এক এক রকম হতে থাকলো, তবে প্রায় সবার আনসারই একই রকম। তাহলে সেই বন্ধুটাকে মেরে ফেলবে? আর যারা এর বিপরীতে উত্তর দিচ্ছে তার এর পেছনে কোনো ব্যাখ্যা দিতে পারছে না। স্যার এবার ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, ফারিয়া, তোমার মতে এর উত্তর কোনটি হবে? এই উত্তরটি ব্যাখ্যাসহ উপস্থাপন করো। স্যারের নির্দেশে ফারিয়া দাঁড়িয়ে যায় উত্তরটি ব্যাখ্যাসহ উপস্থাপন করার জন্য। ক্লাসের সবাই ততক্ষণে নিশ্চিত যেহেতু ফারিয়া দাঁড়িয়েছে তার মানে উত্তরটা সঠিক সেই দিতে পারবে। স্যার, আমি যদি জানতে পারি যে আমাদের কাছের বন্ধুটা এমন, আমি তাকে 1 সেকেন্ডও বাঁচতে দেব না, যদি সেই ক্ষমতাটা থাকে আমার কাছে। কারণ সবাইকে ক্ষমা করে গেলেও বিশ্বাসঘাতকে ক্ষমা করা যায় না। তাদের একবার ক্ষমা করলে দ্বিতীয়বার আবার তার পেছন থেকে ছুরি মারবে। তাই তাদের জন্য আমার কাছে একটাই উপহার, আর তা হলো শাস্তি, না মৃত্যু। ক্লাসের সবাই ফারিয়ার উত্তর শুনে সবাই হাতে তালি দিল, হয়তো ফারিয়ার হাইপের জন্য। তবে স্যারকে দেখে মনে হচ্ছে উনি আরও কোনো ভালো চান যা ফারিয়া দিতে পারেনি। ঠিক আছে, দাঁড়িয়ে বসো তুমি। আর কেউ কি এর উত্তর দিতে পারবে? ক্লাসের সবাই কিছুক্ষণ নীরব থাকে। তারপর হঠাৎ একটি ছেলে বলে ওঠে, স্যার আমি ওকে বাঁচিয়ে রাখবো। খুব গম্ভীর গলায় কেউ একজন এই কথাটি বলে। ক্লাসের সবাই এবং স্যার সেই ছেলেটার দিকে তাকায়, আর এ হলো তন্ময়। স্যার আমার প্রশ্নটা হলো সাইকোলজিক্যাল প্রশ্ন। আমার কোনো বন্ধু যদি এমনটা করে তাহলে আমি তাকে এত তাড়াতাড়ি মারবো না। বিশ্বাসঘাতককে সঙ্গে সঙ্গে মারা উচিত না, ওরা অনেক দামি হয়। ঠিক সময় মতো ওদেরকে বেশি দামে বেচতে হয়। ইন্টারেস্টিং, এক্সপ্লেন করো। আসলে স্যার আমি ওকে এত তাড়াতাড়ি মারবো না, কারণ আমার শত্রু ওকে যেভাবে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে আমিও চালটা পাল্টে ওকে তার বিরুদ্ধে ব্যবহার করব। তার সমস্ত দুর্বলতা, তার সমস্ত রহস্য উদ্ঘাটন করব। তারপর আমার বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্রের মাধ্যমে আমি আমার শত্রুর কাছে এগোবো এবং তাকে ধ্বংস করব, এবং সব শেষে সেই বিশ্বাসঘাতককে মারব, কারণ বিশ্বাসঘাতকদের জন্য কোনো ক্ষমা অন্ততপক্ষে আমার মনে নেই। ক্লাসের সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। এবার অবশ্য ক্লাসের কেউ তালি দেয় না, কিন্তু প্রথম তালিটা স্যার দেয় এবং এরপর তন্ময়ের উত্তর শুনে মুগ্ধ হয়ে আবির দেয়। এরপর ধীরে ধীরে ক্লাসের সবাই, দারুণ বলেছ তো তুমি, তোমার উত্তর আমার ভালো লেগেছে। স্যার ডাউন। এরপর স্যার তন্ময়ের আরও কিছুক্ষণ প্রশংসা করে। তারপর তিনি ক্লাস শেষ করে বেরিয়ে যায়। অন্যদিকে ফারিয়া কিছুটা বিরক্ত, কারণ এই প্রথমবার স্যারের প্রশংসা না করে অন্য একজনের প্রশংসা করেছে। এরপর সবাই যে যার মতো বেরিয়ে যায়। আবির ও তন্ময় ক্যাম্পাসে বসে রয়েছে। বস, ক্লাস তো শুরুর দিকে। আরে কি যে বলো না তুমি। ঠিক বলেছিস, তবে তোমায় কিন্তু দেখে এমনটা মনে হয় না যেমনটা উত্তর তুমি আজকে ক্লাসে দিয়েছিলে। সিংহ কিন্তু সবসময় তার হিংস্রতা দেখায় না, সময় বুঝে যেখানে তার ক্ষমতা দেখানো উচিত সেখানেই দেখায়। বুঝতে পেরেছি ভাই, তোমার সাথে আমি কথাই পারবো না। রাত 1:12। ঘন একটি জঙ্গলে কতগুলো লোক মিলে ট্রাকে কোনো এক ধরনের জিনিস তুলছে। এদের সবাইকে নেতৃত্ব দিচ্ছে সাগর। এই সবাই তাড়াতাড়ি কাজগুলো কর, সময় হয়ে যাচ্ছে। ইয়েস বস, করছি। এখানে 8 কোটি টাকার মাল আছে। এখানে আসলে ড্রাগস সহ অনেক ধরনের অবৈধ অস্ত্র স্মাগলিংয়ের ডিল হচ্ছে। আর এই ডিল বা অবৈধ কাজটা হচ্ছে রফিকের।
সাগরকে সেই দায়িত্ব দিয়েছে এই কাজটা করার। ট্রাকে প্রায় সমস্ত মাল লোড করা শেষের দিকে হঠাৎ করে জঙ্গলের সেই জায়গাটিতে একটি মোটরসাইকেল প্রবেশ করে এবং যারা সেই মোটরসাইকেলগুলো চালাচ্ছিল তাদের সবার মুখে এক ধরনের মাস্ক পরা। লোকগুলোকে দেখে সাগর অবাক হয়ে যায়, কারণ এই সময় তো এই জায়গায় কারো আসার কথা নয়, আর জায়গাটা এক প্রকার পরিত্যক্ত। কেউ আসতে চাইলেও ভয়েতে আর আসে না। আর এখন তো গভীর রাত। সবার সামনে থাকা মোটরসাইকেল থেকে নেমে ব্যক্তিটি একটি সিগারেট চালায়। সিগারেটের ধোঁয়া নিজের ভেতরে নিয়ে আকাশের দিকে মুখ করে ছাড়তে থাকে। এই কে রে তুই? সামনে থাকা 3 জন আগন্তুক ব্যক্তি চুপ করে রয়েছে। কি হলো, আমার কথা কি কানে যাচ্ছে না? তোরা যে এই জঙ্গলে এসব অবৈধ কার্যক্রম করছিস, তোদের কপালে তো দুঃখ আছে। অবৈধ কাজকর্ম করি আর যাই করি, সেটা আমাদের ইচ্ছা। আর তুই কি যে আমাদের এসে বাধা দিচ্ছিস? আমি হলাম সিংহ, এই জঙ্গলের রাজা, আর এখানে শিকার করতে এসেছি। হা হা হা, শিকার না শিকার হতে এসেছিস? কে করবে, তুই নাকি তোর আব্বু রফিক? আগন্তুক একের কথা শুনে খেপে যায়। তোর বড় বড় কথা বলা আমি বের করেছি। এই তোরা সবাই এদিকে আয় তো, এই মালটাকে দুনিয়া ছাড়া করতে হবে। সাগরের কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকজন যারা রফিকের এই কাজকর্মের সঙ্গে জড়িত তারা এক জায়গায় হয় এবং সাগর তাদেরকে নির্দেশ দেয় আগন্তুকদের মারার জন্য। তুই দেখ, তুই হইলি 3 জন আর আমরা এতজন। তুই যেই হস না কেন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আগন্তুক এক হাসতে থাকে। হঠাৎ সে তার কোমর থেকে একটি বন্দুক বের করে সাগরের পাশে দাঁড়িয়ে থাকা মারুফকে শুট করে। মারুফ গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথম আগন্তুকের এমন কাজ দেখে সাগর সহ সবাই 2 পা পিছিয়ে যায়। এই তুই এটা কি করলি? দেখলি তো কি করলাম। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার ওদের। সাগরের কথা শুনে প্রায় 20 জনের মতো লোক হাতে হকি স্টিক লাঠি নিয়ে ওদের দিকে তেড়ে যেতে থাকে। 3 জন আগন্তুক বা তাদের পিঠের পেছন থেকে স্টিলের রড বের করে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর শুরু হয় তাদের মধ্যকার লড়াই। সাগরের এক একটা লোক ধীরে ধীরে ওদের হাতে মার খেয়ে লুটিয়ে পড়তে থাকে। আগন্তুকগুলো এক হাত দিয়ে রড দিয়ে ওদের লোকেদের মার ডিফেন্স করছে। তারপর তারা আরেক হাতে বন্দুক নিয়ে ওদের পেটে, বুকে, কপালে চেপে ধরে গুলি করছে। একে একে সাগরের সমস্ত লোকজন যখন মারা যেতে থাকে তখন সাগর বুঝতে পারে সে এখানে থাকলে সেও মারা যাবে। তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তাকে দেখে আগন্তুক এক তখনই আগন্তুক এক সাগরের পায়ের দিকে বন্দুক তাক করে গুলি করে। সাগর মাটিতে লুটিয়ে পড়ে এবং ডান পা ধরে ব্যথায় কোঁকড়াতে থাকে। আগন্তুক 3 জন এবার সাগরের কাছে গিয়ে আসে এবং বলে, আরে তুই না আমাদের মারবি? আরে তুই পালাচ্ছিলি কেন? আর আমাদের মার না। হা হা হা। আমায় এবারের মতো ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই করব। সাগরের কথা শুনে আগন্তুক ব্যক্তিটি তার হাতে থাকার রডটি সাগরের বাম পায়ে গেড়ে দেয়। এবার সাগর ব্যথায় আরও জোরে জোরে চিল্লাতে থাকে। রক্তে তার পুরো পা মেখে গেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মনে কোনো দয়া মায়া নেই তার জন্য। আগন্তুক এক ব্যক্তিটির চোখ রাগে ক্ষোভে লাল বর্ণ ধারণ করেছে। তবে কিসের এত রাগ? শোন, আমি হলাম সেই সিংহ যে 2 বছর ধরে শিকারের আশায় নিজেকে প্রস্তুত করেছে। আমি হলাম সেই হিংস্র প্রাণী যে তার শিকারকে নির্মমভাবে হত্যা করবে বলে এতদিন নিজের মধ্যে হিংস্রতা পুষে রেখেছে। 2 বছর আগের করা তোদের ভুল আজ আমায় এই জায়গায় নিয়ে এসেছে। তোদের একটাকেও ছাড়বো না, বেছে বেছে মারবো। আগন্তুক এক চিৎকার করে কথাটি বলে। আপনি কে? আমি কে শুনবি? ঠিক আছে, মরার আগে শুনেই যা। আমি হলাম লুসিফার, এই সাম্রাজ্যের নতুন রাজা। আপনি সেই লিসিফার? হ্যাঁ, তোর আগে একজন মরেছে, ও হলো রাসেল, আর এবার করলি তুই। এরপর যে কার পালা আসবে তা আমি নিজেও জানি না, তবে সবশেষে মরবে রফিক। এর সেই মৃত্যুটা হবে ভয়ানক। হা হা হা। তোর সময় ঘনিয়ে এসেছে রে। আমায় ছেড়ে দিন, আমি আপনার হয়ে কাজ করব। তুই বিশ্বাসঘাতকতা করবি রফিকের সাথে? আপনি আমাকে একটিবার জীবন দান করুন, আমি আপনার সমস্ত কথা মেনে চলব। এরপর
লুসিফার ব্যক্তিটি সাগরের দিকে বন্দুকটি তাক করে বলে, যে একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে বারবার তা করতে পারে। টাটা। এরপর সে তার বন্ধুকে ট্রিগারে চাপ দেয়। সেখান থেকে তীব্র গতিতে একটি বুলেট বের হয়ে সাগরের বুকে গেঁথে যায়। ধীরে ধীরে সাগরের দেহ নিস্তব্ধ নীরব হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এতক্ষণ লুসিফার সাথে থাকা ব্যক্তি দুজন কোনো রকমে কোনো কথাই বলেনি। তবে এবার তারা বলে, বস, আমাদের নেক্সট টার্গেট কে? সময় হলে জানতে পারবি ঠিকই। বস, এই লাশগুলো কি করব? লাশগুলোকে নদীর ধারে ফেলে দিয়ে আয়, আর আমাদের প্রতীকী সংকেত দিয়ে রাখিস। ওকে বস। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। সকালবেলা তন্ময় ছেলেটা ভার্সিটিতে প্রবেশ করে। আজকেও তার একই পোশাক, কোনো রকম কোনো পরিবর্তন আসেনি। যাই হোক, সে ভার্সিটির ভেতরে ঢোকার পর খেয়াল করে তাদের থেকেই কিছুটা দূরে ফারিয়া এবং তার বান্ধবীরা বসে আছে। এই তোরা জানিস কাল সন্ধ্যায় একটা খুন হয়েছিল এবং আজকে সকালেও কয়েকটা লাশ পাওয়া গেছে, আর সবগুলোর খুন একজনই করেছে। কালকের মারা যাওয়ার নিউজটা দেখেছিলাম, তবে আজকের ঘটনা এখনো শুনিনি। আমি ভার্সিটি আসার সময় নিউজ দেখে আসলাম, সেখানে বললো। বলিস কি? আর খুনগুলো যে একজন ব্যক্তি করেছে তার প্রমাণ কি? আরে তুই জানিস না, যেই লাশগুলো পাওয়া গেছে তাদের পাশে রক্ত দিয়ে লেখা লুসিফার, দ্য লর্ড অব ডার্ক। এর মানে হলো যে খুনগুলো করছে সে একটি ছদ্মনাম ব্যবহার করছে, আর সেই নামটি হলো লুসিফার। আর যতদূর বোঝা যাচ্ছে সে কোনো সিরিয়াল কিলার। আমাদের প্রশাসন কি বলছে? কি আর করবে, শুধু একটা কথাই বলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব আমরা ওদের খুঁজে বের করব। কিন্তু আলটিমেটলি তো সেটা সম্ভব হচ্ছে না। কখন আসবে সেই সময়? এভাবে চলতে থাকলে তো অনেক মানুষ মারা যাবে। ঠিক বলেছিস, ইতিমধ্যে দেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এর খুনগুলো করার কারণ কি হতে পারে? হয়তো টাকা, বা দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, দেশের শান্তি নষ্ট করা, বা হতে পারে কোনো সিরিয়াল কিলার। যে কোনো কিছু হতে পারে। এখন চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে, ক্লাসে চল। এরপর তারা সেখান থেকে উঠে ক্লাসের উদ্দেশ্যে যেতে থাকে। তন্ময়ও এতক্ষণ ভার্সিটির ক্যাম্পাসে বসেছিল। ক্লাসের সময় হওয়াতে সেও ক্লাসে যাওয়ার জন্য রওনা দেয়। এমন সময় তার সামনে জিসান ও তার বন্ধুরা এসে দাঁড়ায়, বলতে থাকে, কিরে, ভুলে গেছিস আমাদের? না তো। কালকে তো খুব সুন্দর ক্লাসে বড় বড় কথা বলছিলি, ভাব নিচ্ছিলি, তাই না? ভাব নেওয়ার কি আছে, আমার যেমনটা মনে হয়েছে তাই বলেছি। কালকের ডিমের গন্ধ তো এখনো যায়নি দেখছি। জিসানেরা হাসতে হাসতে ওদের কথা শুনে তন্ময় মুচকি হাসে। তবেই হাসিটা ওদের চোখ এড়ায়নি। ওরা তন্ময়ের হাসি দেখে বলতে থাকে, কিরে, তুই আমাদের কথা শুনে হাসছিস কেন? তোকে তো উচিত শিক্ষা দিতে হবে। হাসার মতো কথা বললে হাসবো না? দাঁড়া, তোকে আজকেও একটা উচিত শিক্ষা দিতে হবে। তন্ময় এবার জিসানের চোখে চোখ রাখে, নিচের মেরুদণ্ড সোজা করে ঘাড়কে এদিক ওদিকে নাড়িয়ে বলতে থাকে, ঘুমন্ত শিকারীকে জাগিও না, থাকতে পারবা না। এই কথা বলে তন্ময় সেখান থেকে চলে যায়, পেছন ঘুরে আর তাকায় না। এদিকে তন্ময়ের কথা শুনে জিসান ও তার বন্ধুরা অবাক এবং অনেক রাগ হয়। সাহস দেখলি তোরা? তাই তো দেখলাম, কি বলে গেল আমাদেরও। ওর এত সাহস হলো কিভাবে? আমাদেরকে চোখ রাঙানি দিয়ে গেল। ওর মতো একটা খ্যাত, ওকে পরে দেখছি, এই ফল ওকে দিতেই হবে। এরপর ওরাও ওদের ক্লাসের দিকে যেতে থাকে। তন্ময় ক্লাসে প্রবেশ করে সে দেখতে পায় ক্লাসে সবাই রয়েছে। সে গিয়ে যথারীতি পেছনের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর জিসান ও তার বন্ধুরাও প্রবেশ করে। তন্ময় তার সিটে বসে এমন সময় আবির আসে এবং তার পাশে এসে বসে এবং বলে, আজকে দেরি করে ফেলেছি অনেকটা। না, খুব একটা দেরি করনি, স্যার তো এখনো আসেনি। তা অবশ্য তুমি ঠিক বলছো। তো কেমন আছো বলো? এই তো আছি ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে। এরপর ক্লাসে স্যার প্রবেশ করেন এবং তিনি তার ক্লাস শুরু করেন। একটি নির্দিষ্ট সময় পর স্যারের ক্লাস শেষ হয়। তারপর সবাই বেরিয়ে ভার্সিটির ক্যাম্পাসে গিয়ে বসে আড্ডা দেয়।
তন্ময় এবং আবিরও সেখানে বসে থেকে গল্প করছিল। কিছুক্ষণ পর ভার্সিটির গেট দিয়ে 5টা মোটরসাইকেল প্রবেশ করে এবং প্রতিটাতে 2 জন করে ব্যক্তি বসাচ্ছিল। ভার্সিটির ভিতরে তাদের প্রবেশ করা দেখে ক্যাম্পাসে বসে থাকা সমস্ত ছেলেমেয়েরা ভার্সিটির ভিতরে যেতে থাকে। এক কথায় সবাই খুব তাড়াহুড়ো করে ভেতরে যেতে থাকে, বিশেষ করে মেয়েরা। কি হলো এদেরকে দেখে সবাই ভিতরে চলে যাচ্ছে কেন? কারণ ওরা হলো ঢাকা শহরের সব থেকে বড় চাঁদাবাজ। আর এখন এই লোকগুলোর মধ্যে যে এদেরকে নেতৃত্ব দিচ্ছে তার নাম হলো আসিফ। তবে ওদের পিছনে তো বড় কেউ একজন আছে, কোনো এক বড় হাত নিশ্চয় আছে ওদের ওপর, নইলে ওরা এত সাহস পেত না। মাঝে মধ্যে তারা ভার্সিটিতে আসে এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করে, যাকে পাবে পিটাবে, যে বাধা দিতে যাবে তাকেই ইচ্ছা মতো মারবে। তাই কেউ ভয়ে ওদের বাধা দিতে যায় না, সবাই শুধু দূর থেকে সবটা দেখে। আচ্ছা, এখন বুঝেছি। এই ফারিয়া, চল ভার্সিটির ভেতরে চল। এতক্ষণ ফারিয়া, রাইমা এবং মিতুল ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তবে আসিফের আশা দেখে রাইমা ফারিয়াকে ভিতর যেতে বলে। কেন ভেতরে যাব? আসিফেরা এসেছে। তো কি হয়েছে? ওদেরকে ভয় পাবো নাকি? বেশি কিছু করলে আমি আমার বাবাকে বলবো। তুই বিষয়টা বুঝতেছিস না ফারিয়া, রাইমা ঠিকই বলছে, চল ভেতরে চল। ফারিয়া তো ভেতরে যেতে নারাজ, তবে তার বান্ধবীদের জোড়াজড়িতে বাধ্য হয়ে সে ভেতরে যায়। সে দেখতে পায় আসিফ একটি মেয়ের ওড়না টেনে ধরেছে, অশ্লীল অশ্লীল কথা বলছে তাকে। ভার্সিটির সকল ছেলেমেয়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তাদের কারোরই কিছু করার নেই, কারণ তারা যদি এর প্রতিবাদ করতে যায় তাহলে তাদের কপালে দুঃখ আছে। আসলে এদেরকে এত পাওয়ার দিয়েছে কে? এদেরকে এত পাওয়ার দিয়েছে রফিক। এদের মাথার উপর হাত রয়েছে রফিকের, তবে এটা কেউই জানে না। আসিফ একটা মেয়ের ওড়না টেনে ধরে রেখেছে। কি গো সুন্দরী, কতবার করে বলেছিলাম আমার সাথে চলো, খুব মজা পাবে, টাকা দিয়ে ভরিয়ে দেবো, কিন্তু না, তুমি তো নাছোড় বান্দা। এখন কি হবে বলো? কে বাঁচাবে তোমায় বলো? কারো কি সেই হিম্মত আছে? আসিফ হাসতে হাসতে বলে। আসিফ নীলা নামের একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে সবসময় আমনা করে এসেছে, এমনকি এখনো, কারণ সে জানতো আসিফ কেমন এবং সে কি করতে পারে। নীলা একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার ছেড়ে দিন প্লিজ, আমার বাবা অসুস্থ, আমার সাথে এমনটা করবেন না। ছেড়ে দেওয়ার জন্য তো তোমার ওই নরম হাত ধরিনি। ভালো করে বলেছিলাম তোমায় আমার শর্তে রাজি হয়ে যাও, কিন্তু তুমি তো হলে না। এখন কি আর করার? জোর করে এখন আমাকে সবটা জোর করে আদায় করে নিতে হবে। নীলার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, সেটা সকলে দেখতে পাচ্ছে, কিন্তু সবাই নীরব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছে। এই গাড়ি স্টার্ট দে, আজকে আমার সঙ্গী আমার সাথে যাবে। এই বলে এবার আসিফ নীলার হাত শক্ত করে ধরে। নীলা ব্যথায় চিৎকার করে ওঠে, সাদা হাত লাল হয়ে গিয়েছে তার। ফারিয়া এই ঘটনাগুলো দেখে আর চুপ থাকতে পারছিল না। সে আসিফ এবং নীলার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই রাইমা ফারিয়ার হাত টেনে ধরে। আমায় আটকাস না, আমি চোখের সামনে একজন মেয়ের সম্মানহানি হতে দেখতে পারবো না। বোঝার চেষ্টা কর ফারিয়া। কি বোঝার চেষ্টা করবো বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মেয়ের সম্মানহানি দেখতে বলছিস আমায়? ধর আজকের ঘটনা যদি তোর সাথে ঘটতো তাহলে তোর কেমন লাগতো? এই বলে ফারিয়া রাইমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে আসিফ এবং নীলার দিকে আসতে থাকে। সে অনেকটা চলেও আসে, কিন্তু হঠাৎ সে থেমে যায় এবং দেখতে পায় কেউই একজন আসিফের হাত ধরেছে। সে ভালো করে খেয়াল করে এ হলো তন্ময়। তন্ময়কে অনেকবার আটকিয়েছিল আবির, কিন্তু তন্ময় ওর কথা শুনেনি। যেও না তন্ময়, ওরা অনেক অনেক ডেঞ্জারাস। সে ওরা যাই হোক, মেয়ে হলো আমাদের মায়ের জাতি, আর আমি দাঁড়িয়ে থেকে সেই জাতির অপমান দেখতে পারবো না। আমি যাচ্ছি। তন্ময় গিয়ে আসিফের হাতে হাত রাখে। হঠাৎ করে আসিফ খেয়াল করে কেউ একজন তার হাত ধরেছে। সে খেয়াল করে একজন খ্যাত টাইপের ছেলে তার হাত ধরেছে। সে ভুরু কুঁচকে বলে, কেবে তুই? আমি একজন মানুষ, এখানে উপস্থিত বাকি সবার হয়তো মনুষ্যত্ব নেই, তবে আমার আছে।
এই কথা বলেই তন্ময় আসিফের হাত ধরে একটি ঝটকা মারে, যার ফলে আসিফ থেকে নীলার হাত ছুটে যায় এবং নীলা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে যায়। তাদের থেকে কিছুটা দূরে ফারিয়া দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে নীলাকে ধীরে ভার্সিটির ভেতরে নিয়ে যায়। আসিফ এবার প্রচণ্ড রেগে তন্ময়ের কলার চেপে ধরে। আমি অবাক হচ্ছি তোর সাহস দেখে। তোর তো সাহস কম না? তুই কার কাছে বাধা দিয়েছিস জানিস? আমি একজন অমানুষের কাজে বাধা দিয়েছি, যার মানুষ হিসেবে কোনো মূল্য নেই। তন্ময় আসিফের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে কথাটি বলে। তোর আজকেই শেষ দিন হতে চলেছে। কথাটি বলেই আসিফ তন্ময়ের গালে সজোরে একটি থাপ্পড় মারে। তন্ময় এক পা পিছিয়ে যায়। আজ অব্দি ভার্সিটির কেউই আমায় কোনো বাধা দেয়নি, আর তুই কি না আমার কাছ থেকে আমার শিকারকে কেড়ে নিয়েছে? তন্ময় কিছু বলে না, সে মুচকি হাসে। তুই হাসছিস কেন বে? সে বলে, আসিফ এবং তার লোকেরা মিলে যখন তন্ময়কে মারতে যাবে তখন সেখানে আবির চলে আসে এবং বলে, ভাই ও আসলে ভার্সিটিতে নতুন, ও আপনাদের বিষয়ে কিছু জানে না, ওকে এবারের মতো মাফ করে দিন। আমি ওকে সবটা বুঝিয়ে বলবো, এরপর থেকে ও এমন কিছু করবে না। তো তুই ওকে বেঁধে দিসনি কেন? ও যখন এসব করে আমি ছিলাম না, এবারের মতো ওকে মাফ করে দিন। আসিফ কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, এবারের মতো ওকে ছেড়ে দিচ্ছি, আর নেক্সট টাইম থেকে যেন এমন ভুল আর না করে। জি ভাই, আমি ওকে সবটা বুঝিয়ে দিব। এই কথা বলেই আসিফ ও তার লোকেরা সেখান থেকে বেরিয়ে যায়। ভার্সিটি একটি রুমে ফারিয়া, তার বান্ধবীরা এবং নীলা বসে আছে। নীলা হলো তাদের থেকে এক ব্যাচ সিনিয়র। ফারিয়া ভাবতে থাকে তন্ময়ের কথা, মনে মনে ভাবতে থাকে সে। ওর মতো একটা ছেলেই জঘন্য ঘটনার প্রতিবাদ করেছে। ভার্সিটিতে কত ছেলেরা যারা কত না স্মার্ট হয়ে ঘুরে, তো কি লাভ এত স্মার্ট হয়ে ঘুরে যদি না নিজের শির দ্বারা সোজা করে কথাই না বলতে পারে। আর যাই হোক, ছেলেটাকে মেয়েদেরকে সম্মান করে অনেকটা বুঝতে পেরেছি। এইসব ভাবতে ভাবতে ফারিয়া মুচকি মুচকি হাসতে থাকে। তন্ময়ের মতো একটা ছেলে আসিফের সাথে এমনটা করলো, আমি প্রচন্ড অবাক হয়েছি। আমিও তো। শুধু স্মার্ট হলেই হয় না, ছেলেদের প্রতিবাদ করতে জানতে হয়, বুঝলি তোরা? যেটা ভার্সিটির কারোর মধ্যে ছিল না, একমাত্র তন্ময় ছাড়া। তা তুই ঠিকই বলেছিস। ওই ছেলেটার নাম তন্ময়। হ্যাঁ, ওর নাম তন্ময়, আমাদের ব্যাচারি। ও, ওকে আমার থ্যাঙ্কস বলা উচিত। ও না থাকলে হয়তো আমার সাথে আজকে অনেক বাজে কিছু একটা হতে পারতো। আসলে এরপর তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথা হতে থাকে অনেক বিষয় নিয়ে। তোমায় বলেছিলাম না যেও না। তোমায় তো বলেছিলাম। আর যাই হোক, মেয়েদের অসম্মান আমি দেখতে পারবো না। বুঝতে পারছি, তবে তোমার সাহস আছে, মানতে হবে। এরপর তারা আরো কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। রাত 8টা। রফিক ও তার খুবই কাছের একজন লোক, রফিকের ডান হাতি বলা যায়, তার নাম হলো রাফাত, একটি রুমে বসে আছে। হঠাৎ করে এই লুসিফার কই থেকে আসলো? কে এই লুসিফার? আমিও ঠিক বুঝতে পারছি না বস, কে এই লুসিফার? ইতিমধ্যে আমার অনেক টাকার লোকসান করেছে এবং আমার 2 জন লোককে সে মেরেছে। মারার পর আমাকে ভয় দেখানোর জন্য আবার বলে রেখেছে লুসিফার দ্য লর্ড অফ ডার্ক। ও কি আমার সাম্রাজ্য আমার থেকে কেড়ে নিতে এসেছে? হতে পারে বস, কিন্তু তা ও কখনোই পারবে না। ওকে খুব শীঘ্রই আমরা ধরে ফেলবো। আমার সাম্রাজ্য আমার থেকে কেড়ে নেওয়া মুখের কথা নয়, তিলে তিলে তৈরি করেছে এই অপরাধের জগৎ। এত সহজে তা ধ্বংস হতে পারে না, কেউই পারবেও না। যত দ্রুত পারিস ওকে খুঁজে বের কর। ওকে উচিত শিক্ষা দিতে হবে, ওকে বোঝাতে হবে আমি কোনো সাধারণ খেলোয়াড় নই। জি বস। রাত প্রায় 1টা। নিস্তব্ধ রাত, চারদিকে এক নীরবতা বিরাজ করছে। পুরো রাস্তা ফাঁকা, শুধু চলছে কয়েকটি ল্যাম্পপোস্ট। এই ফাঁকা রাস্তা দিয়ে আসিফ মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। তাকে দেখা বোঝা যাচ্ছে সে তার জ্ঞানে নেই, তা এর মানে সে মাতাল হয়ে রয়েছে। সে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ তার সামনে একটি মোটরসাইকেল চলে আসে এবং সে জোরে একটি ব্রেক কষে। এত জোরে ব্রেক করার ফলে তার মোটরসাইকেলের পেছনের চাকাটি উঁচু হয়ে যায়। সে এরপর সামনে তাকিয়ে দেখে একটি মোটরসাইকেল তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে একজন ব্যক্তি বসে রয়েছে।
ব্যক্তিটির মুখে মাস্ক পরা আর গায়ে কালো রঙের পোশাক, মাথায় একটি বড় হেড পরে রয়েছে সে। কে রে তুই? এভাবে সংসারে আছিস কেন? লোকটি কোনো জবাব দেয় না, চুপ হয়ে থাকে। কে রে, কথা কি কানে যাচ্ছে না? আর এভাবে আমার সামনে মোটরসাইকেল নিয়ে আসলো কেন? এবার সামনে থাকা ব্যক্তিটি জোরে জোরে হাসতে থাকে। তুই কি পাগল হলি? হ্যাঁ, তোকে আমি তখন থেকে একটা কথা জিজ্ঞাসা করছি, কোনো উত্তর দিচ্ছিস না, এরপর আবার হাসতেছিস। কে তুই? এবার লোকটি উত্তর দেয়, ওয়েলকাম টু দ্য ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড আই অ্যাম দ্য লর্ড দিস ওয়ার্ল্ড অ্যান্ড মাই নেম ইজ লুসিফার। লুসিফার নামতে শুনে আসিফ থমকে যায়, কারণ সে এতদিন ধরে এই নামটি শুনে এসেছে এবং সে যেহেতু আর রফিকের আন্ডারে কাজ করে, তাই সে খুব ভালো করেই এই নামটির সঙ্গে পরিচিত এবং এই নামের লোকটি তার গ্যাংয়ের অনেক মানুষকে মেরেছে এখন অবধি, আর তার মৃত্যুর পদ্ধতিটাও ছিল ভয়ঙ্কর। কি বলছিস তুই? কেন শুনতে পাস না আমি কি বললাম? আমি হলাম এক হিংস্র প্রাণী যে এখন তার হিংস্রতা প্রকাশ করবে, আর আমার শিকার হবি এখন তুই। হা হা হা। আসিফ কয়েকটা ঢোক গেলে কপালে বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে, তবে সাহস সঞ্চয় করে বলে, তুই যে হোস না কেন, তুই আজকে আমার হাতে মরবি। এই কথা বলে আসিফ তার কোমর থেকে বন্দুকটি বের করে। হা হা, আমায় মারবি তুই? তোর থেকে কত বড় বড় মানুষদের আমি তুড়ি মেরে মেরে দিলাম, আর তোর মতো একটা চামচা আমায় মারবে? হাউ ফানি ম্যান। আসিফের মনে এখন ভয় বাসা বাঁধতে থাকে, তার হাত কাঁপতে থাকে। কি হলো তোর? তুই না আমায় মারবি? মার। আসিফ তার হাতে থাকা বন্দুকটি লুসিফারের দিকে তাক করে এবং যেই ট্রিগারে চাপ দিতে যাবে ঠিক সেই মুহূর্তে লুসিফার খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এসে ডান পা দিয়ে লাথি মারে এবং সেই লাথি খেয়ে আসিফের হাত ভেঙে যায় এবং সেখান থেকে বন্দুকটি পড়ে যায়। লাথির পাওয়ার এতটাই ছিল যে আসিফের ডান হাত ভেঙে যায়, সে মাটিতে শুয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এমন সময় লুসিফার এসে তার বুকে পা রাখে এবং বলতে থাকে, তোকে আমি মারতাম না যদি তুই মেয়েদেরকে সম্মান করতি, কিন্তু না, তুই তো তাদেরকে সম্মান করিস না। জীবনে আমি সব থেকে বেশি সম্মান করি মেয়ে জাতকে, কারণ তারা হলো আমাদের মায়ের জাতি, বোনের জাতি। আর তুই সেই মেয়েদেরকে অকথ্য ভাষায় গালি দিস, উত্ত্যক্ত করিস, ওড়না ধরে টানাটানি করিস। আমি সব ভুল ক্ষমা করে দিতে পারি, তবে এই ভুলটা না। তোর সময় ঘনিয়ে এসেছে আর সিংহ শিকারে নেমেছে। যদিও আমি জানি তুইও রফিকের লোক, এতে করে আরও একটা উইকেট পড়বে রফিকের, আর তার মনে ভয় বাসা বাঁধবে। ভয়ে সে ছটফট করবে, আর ঠিক শেষ মুহূর্তে তার সেই অস্থিতিকর যন্ত্রণার অবসান ঘটাবো আমি। ওকে দুনিয়া থেকে বিতাড়িত করব, যেমনটা তোকে করব এখন। আসিফ এতক্ষণ মনোযোগ দিয়ে লুসিফারের কথাগুলো শুনতেছিল, তার মানে একটাই প্রশ্ন, হঠাৎ করে কেন সে রফিকের মারতে এসেছে? কি বা চাই সে? আমার এবারের মতো ছেড়ে দিন, আমি আর এমন কাজ করব না। রফিকের সাথে আমি আর কাজ করব না। সরি সরি সরি, তোর এই কথাটা আমি রাখতে পারলাম না। উপরওয়ালার কাছে গিয়ে ওনাকে জবাব দিস। টাটা। এই কথা বলেই লুসিফার তার বন্দুকটি বের করে আসিফের দিকে তাক করে এবং ট্রিগারে চাপ দেয়। সেখান থেকে বুলেট পেরিয়ে আসিফের কপাল এফোর ওফোর করে বেরিয়ে যায় এবং আশিকের দেহ ছটফট করতে থাকে এবং কয়েক সেকেন্ড পর সেই ছটফটানি থেমে যায়। পরের দিনের সকালটা ছিল অসাধারণভাবে শান্ত। সূর্যের প্রথম কিরণগুলো ভার্সিটির ক্যাম্পাসে সবুজ গাছপালার মধ্য দিয়ে পড়ছিল। ক্যাম্পাসে শিক্ষার্থীরা বসে এই মনোরম সকালে তাদের কাজকর্ম করতেছিল। তন্ময় ভার্সিটিতে আসে এবং নিজের মতো করে আবিষ্কার করতে থাকে তার আজকের ভার্সিটির দিনকে। তবে ছেলেটা হঠাৎ করে কেমন জানি রহস্যময় কথাবার্তা বলে, যেমন ধরুন সেদিন সে জিসানকে বলেছিল, তারপর আবার আসিফকে। যেখানে সমস্ত ছেলে মেয়ে দাঁড়িয়ে থেকে দেখছিল, সেখানে গতকাল আসিফের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই সহজ সরল ছেলেটা। তার ভেতরে যেন এক আলাদা রকমের উত্তেজনা সবসময়
সবসময় বিরাজ করে, তবে আজকে তার পোশাক আশাকের মধ্যে কিছু পরিবর্তন রয়েছে। যেমন আগের মতো অতটাও ঢিলেঢালা পোশাক পরে সে আসেনি, চুলগুলো অতটাও এলোমেলো নয়, গোছানো অবস্থায় রয়েছে। মোটামুটি একটা পরিপাটি লুকে আজকে ভার্সিটিতে এসেছে। কাঁধে ব্যাগ নিয়ে তন্ময় ক্যাম্পাসের রাস্তায় হেঁটে যাচ্ছিল। তার চোখে দিনের আলোয় আশ্চর্য সূর্য ফুটে উঠেছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার মনটা কোনো এক ভাবনাতে ব্যস্ত। তবে কি সে ভাবনার বিষয়? সে যাই হোক, অন্যদিকে ফারিয়া, রাইমা এবং মিতুল মূল ফিল্ডের পাশে বসে আড্ডা দিচ্ছিল। হাওয়ার ভেসে আসছিল ছোট ছোট পাখির ডাক এবং দূরের ক্যাম্পাসে ঘড়ির কাঁটার শব্দ। ফারিয়া দেখতে পায় তন্ময় হেঁটে যাচ্ছে। ফারিয়া তখন তার বান্ধবীদের বলে, ওই দেখ তন্ময় যাচ্ছে। হ্যাঁ, তবে আজকে ওর মধ্যে পরিবর্তন এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি, জামা কাপড় পরিপাটি, অতটা দামি না হলেও আগের থেকে ভালো রয়েছে। হ্যাঁ, কত সহজ সরলে ছেলেটা দেখ। দেখে মনে হচ্ছে তার ভিতরে যেন কোনো রকম প্যাচই নেই, একেবারে সোজা সাপটা কথা বলে সে। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, তুই ওকে নিয়ে এভাবে বলছিস কেন? রাইমা কপাল কুঁচকে কথাটি বলে, জানি না, তবে কাল রাতে আমি ওকে নিয়ে অনেক ভেবেছি। ও আমার চিন্তা ভাবনার মাঝেও বিচরণ করতেছিল। রাইমা এবং মিতুল একসাথে বলে, তুই শেষ, তুই গেলি। কি গেলাম, কি শেষ, কি উল্টোপাল্টা বলছিস? তুই প্রেমে পড়েছিস। কার? তন্ময়ের। ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, হয়তো পড়েছি রে। তবে এত ছেলে থাকতে ওর প্রেমে কিভাবে পড়লি? আমারও একই প্রশ্ন। তোর জন্য ভার্সিটির সব ছেলে পাগল, আর তুই কিনা এমন একজনের জন্য পাগল হইলি যে তোর থেকে 100 গুণ নিচে। ভালোবাসাটা স্ট্যাটাস দেখা হয় না, কে ধনী কি গরিব তা দেখা হয় না। গতকাল রাতে আমি ওকে নিয়ে অনেক ভেবেছি। ওর চিন্তা ভাবনা আমার মাথা থেকে সরাতে চাইলেও আমি পারিনি, বারবার আমার ভাবনার মাঝে আসছিল। বুঝতে পারছি, তোকে বলে আর লাভ নেই, তুই যা ভালো বুঝিস কর। তো ওকে প্রপোজ করে দে। আমি করব? তো তুই করবি না, তোকে আমরা করব। তুই বললে আমরাই করব। না শয়তানে, তো তোদেরকে করতে হবে না, আমিই করব। তো আমি করলে কেমন একটা দেখায় না? কিরম দেখাবে? আর তুই যদি না করিস ও জীবনেও করবে না। তা ঠিক বলেছিস, ঠিক আছে আমি করব। তো তাহলে কি তন্ময়কে ডাক দিব? এখনই কেন, পরে করব। ও আচ্ছা, তো এখন এমনি ডাকি, কথাবার্তা বলি? আচ্ছা ডাক। তন্ময় তাদের থেকে কিছুটা দূরে বসেছিল। তাদের থেকে হঠাৎ রাইমা ডাকতে শুরু করে ওকে। তন্ময়। তন্ময় ডাকটি লক্ষ্য করে তাকায় এবং দেখে রাইমা তাকে ডাকছে এবং সেখানে ফারিয়া এবং মিতুলও আছে। তন্ময় ইশারায় বলে, আমায় ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তন্ময় কিছুটা অবাক হয়, এরপর ঈদের দিকে যেতে থাকে। তন্ময় ওদের ওখানে গিয়ে বলে, হ্যাঁ বলুন, ডাকলেন কেন? আরে বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে। তন্ময় মনে মনে ভাবছে, আমার সাথে এতে কি কথা থাকতে পারে। ভেতরে এক গভীর প্রশ্ন এবং চিন্তা ভাবনা নিয়ে সে সেখানে বসলো। ধন্যবাদ তন্ময়। ফারিয়া তন্ময়কে ধন্যবাদ দিল, কিন্তু কেন দিল তা তন্ময়ের মাথায় ঢুকলো না। সে জিজ্ঞাসা করলো, ধন্যবাদ কেন? গতকাল তুমি যেভাবে আসিফদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার জন্য। ও আচ্ছা, আসলে আমি ওই সময়টাতে চুপ থাকতে পারছিলাম না, তাই অমনটা করেছি। এবং আমার সামনে যতবার এমন কিছু হবে আমি ততবারই প্রতিবাদ করব। বাহ, তোমার ভিতরে এক প্রতিবাদী সত্তা আছে দেখছি। তন্ময় চুপ করে থাকে। আচ্ছা, তুমি আপনি করে বলছো কেন আমাদের? আমি এটাতেই কমফর্ট ফিল করছি। আরে আমরা তো একই ব্যাচে, তুমি কি করে বলতে পারো? এটাই তো ঠিক আছে। না, এটা ঠিক নেই। আচ্ছা, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হুম, ঠিক আছে। এরপর তাদের মধ্যে আরো অনেকক্ষণ কথোপকথন চলতে থাকে, কিন্তু হঠাৎ করে মিতুল বলে ওঠে, আরে তোরা এই নিউজ কি দেখেছিস? কোন নিউজ? আজ সকালে নাকি আসিফের লাশ পাওয়া গেছে, আর তার লাশের পাশে লেখা ছিল লুসিফার দ্য লর্ড অফ ডার্ক, এবং আরেকটি লাইন লেখা ছিল রেসপেক্ট গার্লস। বলিস কি? হ্যাঁ, তাই তো নিউজে দেখলাম। তার মানে কি কালকের ঘটনার জন্য মারা পড়লো? আর লফি স্যার কি তাহলে শুধু অপরাধীরাকেই মারছে?
এবার তন্ময় বলা শুরু করে। আমরা সবসময় বাইরে থেকে যা দেখি, যা শুনি, তা কখনো কখনো 100% সত্য হয় না। হয়তো 50%, কিন্তু বাকি 50% অন্য কিছু হইতে পারে। ঠিক এমনভাবে লুসিফারেরও হয়তো এমন কোনো সূত্র আছে, আর হতেই পারে সে আজ অবধি যাদেরকে মেরেছে তারা সবাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। কারণ সে যেহেতু আসিফকে মেরেছে এবং তার পাশে লেখা ছিল যে সে মেয়েদেরকে সম্মান করুন, সুতরাং এতে বোঝা যায় সে হয়তো অন্যায়কারীকেই মারছে। যেহেতু আসিফ মেয়েদেরকে সত্যি অসম্মান করত, তাদের সাথে খারাপ ব্যবহার করত, ঠিক এমনভাবে এখন অবধি যতজন লুসিফারের হাতে মারা গিয়েছে, যেমন রাসেল, সাগর এবং আরও অনেকেই, সবাই হয়তো কোনো না কোনোভাবে অপরাধের সঙ্গে জড়িত। ঠিক বলেছো তুমি, এমনভাবে তো কখনো ভেবে দেখিনি। এইসব ভাবতে ভাবতে ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে যায়। তন্ময় এবং ফারিয়ারা সেখান থেকে উঠে ক্লাসে যায়। তবে তন্ময়ের এতক্ষণ এখানে বসে থেকে ফারিয়াদের সঙ্গে গল্প করা একজনের চোখ এড়ায়নি, আর সে হলো জিসান। জিসান শুরু থেকে ফারিয়াকে অনেক পছন্দ করত, কিন্তু ফারিয়া তাকে পাত্তা দিত না। সে আজকে তন্ময়কে তাদের সাথে কথা বলতে দেখে অনেক রেগে যায়। সে ঠিক করে ক্লাস শেষে সে তন্ময়কে একটু উচিত শিক্ষা দিবে। তন্ময় ক্লাস রুমে বসে আছে। আজকে আবির ভার্সিটিতে আসেনি। কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করেন, আর তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি বলেন, লুসিফারকে তোমরা হয়তো সবাই চেনো। বর্তমান সময় যে দেশবাসীর কাছে একটি আতঙ্ক হয়ে রয়েছে এবং অনেক নিরপরাধ মানুষ ইতিমধ্যে তার হাতে খুন হয়েছে। আমাদের সরকার তাকে খুঁজতেছে। এই জন্য সরকার বিভিন্ন স্পেশাল টিম নিয়োগ দিয়েছে। এমনই এক পুলিশদের স্পেশাল টিম আজকে আমাদের ভার্সিটিতে এসেছে। তাদের সন্দেহ যে লুসিফার নাকি আমাদের এই ভার্সিটিতেই রয়েছে। এই স্পেশাল টিম ইতিমধ্যে কয়েকটি ডিপার্টমেন্টে ঘুরে দেখেছে এবং এখন তারা আসবে তোমাদের ডিপার্টমেন্টে। স্যার এসব কথা বলতেই তার মধ্যে অধ্যক্ষ স্যার এবং তার পেছনে 4 জন ব্যক্তি প্রবেশ করে। এদের মধ্যে একজনকে দেখে বোঝা যাচ্ছিল যে এ হলো স্পেশাল অফিসার। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ইনি হলেন ইন্সপেক্টর রাজীব। ওনার সন্দেহ যে লুসিফার নামের আত্মাটি আমাদের ভার্সিটিতেই রয়েছে, যার কারণে উনি আজ ওনার টিম নিয়ে আমাদের ভার্সিটিতে এসেছেন। আশা করব তোমরা সবাই ওনাকে সহযোগিতা করবে এবং কোনো রকম বিশৃঙ্খলা করবে না। ইয়েস স্যার। সকল স্টুডেন্টের একসাথে। এরপর ইন্সপেক্টর রাজীব বলতে থাকে, আমি হলাম ইন্সপেক্টর রাজীব এবং আমি মূলত একজন স্পেশাল সিনিয়র অফিসার। আমি এই পেশার সঙ্গে জড়িত রয়েছি বিগত 7 বছর ধরে। আপনারা সবাই হয়তো জানেন, ইতিমধ্যে লুসিফার প্রায় 4 থেকে 5 জনকে হত্যা করেছে, যার অনেকের নাম আমরা জানি, অনেকের নাম আমরা সবাই জানি না। এর মধ্যে কিছু পরিচিত নাম রয়েছে, যেমন বিখ্যাত ব্যবসায়ী রাসেল এবং সাগর, এবং আজকে যার লাশ উদ্ধার করা হয়েছে তার নাম হলো আসিফ। লুসিফারের এমন কর্মকাণ্ডের ফলে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে এবং দেশের সাধারণ জনগণের মনে এক প্রকার আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা সবাই ভয় থাকছে এবং তারা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন তোলাটা অবশ্যই স্বাভাবিক। এর কারণ হলো আমরা এখনও সেই ব্যক্তিকে ধরতেই পারিনি যে এই ধরনের অরাজকতা সৃষ্টি করে চলেছে। আমরা আমাদের কিছু গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়েছি যে লুসিফার ছদ্মনামটি ব্যবহার করে যে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে, সে এই ভার্সিটিতেই পড়াশোনা করে এবং পড়াশোনার নাম করে যেন সে এই হত্যাকাণ্ডগুলো চালাতে পারে, সেই জন্য সেই ভার্সিটিতে রয়েছে। তার আগে আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করি, লুসিফার নামটা আসলে কি। আসলে লুসিফার নামটা হলো এক প্রকার একটা ডেভিল নাম বা শয়তানদের নাম আপনারা বলতে পারেন। আর এই নামটা খ্রিস্টিয়ান ধর্মের শয়তানকে বোঝায় বা অশুভ শক্তিকে বোঝায়। তো আমরা টপিকে ফিরি। এই কথাগুলো বলতে বলতে ইন্সপেক্টর রাজীব সকল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে থাকে এবং সে একটা সময় লক্ষ্য করেন পেছনের বেঞ্চে থাকা একজন শিক্ষার্থী তার দিকে তাকিয়ে আছে। একটা চোখে যেন এক প্রকার রহস্যের হাতছানি রয়েছে। আশিক শিক্ষার্থীরা হলো তন্ময়,
তারা দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে যেন কত রকমের রহস্যের আদান প্রদান হচ্ছে, কত রকমের যেন প্রশ্নের জট খুলছে। ইন্সপেক্টর রাজীব পেছনে বসে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, স্ট্যান্ড আপ। তন্ময় দাঁড়িয়ে যায়। তখনই ইন্সপেক্টর রাজীব বলেন, আপনার নাম কি? আমার নাম তন্ময়। কই থাকেন? পাশেই একটা মেসে থাকি। আপনার বাবা কি করেন? আমার বাবা ছোটবেলাতেই মারা যান। ও আচ্ছা, তবে আপনি এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠানে পড়ছেন কিভাবে? ছোটবেলা থেকে আমার এক আঙ্কেল ছিল, উনি আমাকে আমার পড়াশোনার জন্য সাহায্য করেছেন এবং যখন আমি ধীরে ধীরে বড় হতে থাকলাম এবং এই ভার্সিটিতে চান্স পাইলাম, তখন থেকে আমি টিউশনি করাই, নিজের খরচ চালাইতেছি। বাহ, আজকে লুসিফারের এমন কর্মকাণ্ড নিয়ে আপনার মতামত কি? তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি মনে করি যে দুনিয়াতে ঘটা প্রত্যেকটা কিছুর পিছনে একটা না একটা কারণ থাকে। কেউ বিনা কারণে কোনো কাজ করে না। ঠিক এমনটাই হতে পারে যে লুসিফারের এই কাজগুলো করার পেছনে কোনো কারণ রয়েছে। সকালে আপনারা একটা লাশ পেয়েছেন, সেটা হলো আসিফের লাশ, আর যার লাশের পাশে লেখা ছিল রেসপেক্ট গার্লস, এর মানে হলো মেয়েদেরকে সম্মান করুন। আর গতকালকে এই আসিফ নামের ছেলেটা ভার্সিটিতে এসে একটা মেয়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেছিল, তার জামা ধরে টানাটানি করতেছিল এবং অনেক খারাপ খারাপ ভাষা ব্যবহার করতেছিল, যা আমাদের সমাজে গর্হিত অপরাধ। সব থেকে অবাক করা বিষয় হলো সবার সামনে একটা মেয়ের শ্লীলতা হানি করা হচ্ছে, আর ভার্সিটির সবাই সেটা দাঁড়িয়ে দেখতেছিল। বিষয়টা অদ্ভুত না? তারা নাকি ভয়ে কিছু বলেনি। আমার প্রশ্ন, কিসের ভয়? চোখের সামনে যদি অপরাধ করতে থাকে, সেটার যদি প্রতিবাদ করতে ভয় লাগে বা কোনো কিছু একটা ভয়, সেটার প্রতিবাদ করা যাবে না, তাহলে সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারে। একজন সাধারণ মানুষের ভয়ে কেউ যদি সঠিক কথা না বলতে পারে, তবে সে দেশের মানুষের স্বাধীনতা নেই বলাই যায়। তো আমার মনে হয় হয়তো লুসিফার সেরকমই কোনো কাজ করেছে, অপরাধকে ব্যবহার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। স্ট্রেঞ্জ, আপনার কথার পয়েন্ট আছে। থ্যাংক ইউ। এরপর তন্ময় বসে যায়। ইন্সপেক্টর রাজীব বলে, আপনারা প্রতিবাদ করতে শিখুন, ভয় করতে নয়। গতকালকে এই ভার্সিটির ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আর আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যদি অপরাধীদের প্রতিবাদ করতেন, তারপর যদি আপনাদের সঙ্গে কোনো অপরাধ হয়, আপনারা সেটা পুলিশকে জানাবেন, তারা যথাযথ ব্যবস্থা নেবে। আর আমি এই বিষয়গুলো নিয়ে উপর মহলের সঙ্গে কথা বলবো। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা, টাকা কেন, দেশকে ভালোবাসুন। কারণ আপনি এই দেশের আলো বাতাস গ্রহণ করেছেন, এই দেশের খাদ্য আপনি খাচ্ছেন, এই দেশের পানি আপনি পান করছেন। সুতরাং দেশকে সম্মান করতে শিখুন, দেশকে ভালোবাসুন, দেশ আপনাদের ভালোবাসবে। ধন্যবাদ, আমরা আসছি এখন। এই কথা বলে ইন্সপেক্টর রাজীব তার টিম নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যান। এতক্ষণ ধরে ক্লাসের সবাই তন্ময়ের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল, এমনকি স্যার এবং অধ্যক্ষ। তারা ছেলেটার এমন কথা শুনে সত্যি মুগ্ধ হয়েছে। এরপর স্যার তার ক্লাস শুরু করেন। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আছে তন্ময়। হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে কয়েকজন এসে দাঁড়িয়ে আছে। সে মাথা উঁচু করে দেখে জিসান এবং তার বন্ধুরা। কিরে হিরো, খুব হিরোগিরি দেখাচ্ছিস তো কয়েকদিন হলো। তন্ময় দাঁড়িয়ে যায়। আমি আবার কই হিরোগিরি দেখলাম? ওই তো ক্লাসে, ক্যাম্পাসে, আজকে আবার পোশাক আশাক চেঞ্জ করে খ্যাত থেকে স্মার্ট বয় হয়ে এসেছিস। হা হা হা। তুই আমাদের উপর হাসছিস? তোর সাহস তো বেড়েই চলছে দিন দিন। আমার সাহস না বেড়েছে না কমেছে, যেমনটা ছিল তেমনটাই আছে। সিংহ এর সাহস কমে বা বাড়ে না, তারা এক আকাশ পরিমাণ সাহস নিয়েই জন্মায়। জিসান অবাক হতে থাকে এবং রাগে গজগজ করতে থাকে। জিসান এবার তন্ময়ের শার্টের কলার ধরে এবং বলতে থাকে, ফারিয়ার সাথে তোর এত কথা কিসের? ওকে আমি ভালোবাসি। আমি ওর সাথে কথা বলিনি, ওই আমার সাথে কথা বলেছে, আমায় ডেকেছিল। আর তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও কি তোমায় ভালোবাসে? তোর থেকে আমি এত কথা শুনতে চাই না।
তোকে দেখি আজকে আরও উচিত শিক্ষা দিব। এই বলে জিসান তার বন্ধুদেরকে কাদা পানি এবং পচা ডিম আনতে বলে। ওর বন্ধুরা সেগুলো নিয়ে আসে। এবার দেখ তোর সাথে কি হয়। জিসান তন্ময়ের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ সেখানে ভার্সিটির ভিপির গাড়ি প্রবেশ করে। তার পেছনে রয়েছে আরও দুটো গাড়ি। আরিফ, রায়হান এবং রাজ জিসানকে আটকায়, কারণ ভার্সিটিতে এখন বর্তমান ভিপি সিফাত আহমেদ এসেছেন। ওনার সামনে এগুলো কিচ্ছু করা যাবে না। জিসান, এখন ভুলভাল কিছু করা যাবে না, চল এখান থেকে। হ্যাঁ জিসান, রাজ ঠিকই বলেছে, এখন কিছু করা যাবে না, ওকে পরে দেখে নিব। জিসান কিছুক্ষণ চুপ থেকে রাগের মাথায় বলে, তোকে আমি পরে দেখে নিব। এই কথা বলেই জিসান সেখান থেকে চলে যায়। জিসান যাওয়ার দিকে তাকিয়ে তন্ময় একটু মুচকি হাসি হাসে। এরপর তন্ময় গিয়ে একটি ফাঁকা জায়গায় বসে। হঠাৎ সে শুনতে পারে, ভাইয়া ফুল নেবেন? অনেক সুন্দর সুন্দর ফুল এগুলো, ভাবি খুশি হয়ে যাবে। তন্ময় ডাকটি শুনে মেয়েটির দিকে তাকায় এবং সে দেখতে পারে প্রায় 4 থেকে 9 বছরের একটি মেয়ে, দেখতে একদম ফুলের মতো, চোখে মুখে মায়া জড়ানো। তন্ময় প্রথমে ভাবে এতটুকু একটা মেয়ে ফুল বিক্রি করছে। সে আবার শুনতে পায়, কি হলো ভাইয়া, ফুল নেন, দেখেন অনেক সুন্দর এবং তাজা ফুল, এগুলো ভাবিকে দিবেন, ভাবি অনেক খুশি হবে। তন্ময় এবার একটু মুচকি হেসে বলে, ফুল নিয়ে কি করব? দেওয়ার মতো তো মানুষ নেই। ভাইয়া মিথ্যে কথা বলবেন না, আমি কিছুক্ষণ আগেই আপনাকে দেখেছি ফারিয়া আপুর সাথে কথা বলতে। আরে ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই। তবে তুমি কিভাবে ফারিয়াকে চিনো? আরে ভাইয়া আর বলো না, এই ভার্সিটির কত ছেলে আমার কাছ থেকে ফুল কেনে ফারিয়া আপুকে দেবে জন্য, কিন্তু দিন শেষে তারা সবাই ব্যর্থ হয়, কারো ফুলই সে গ্রহণ করে না। তাই নাকি? হ্যাঁ, তবে আমি নিশ্চিত আপনি দিলে অবশ্যই নিবে। কেন কেন? কারণ আমি দেখেছি আপনারা যখন সেই সময় কথা বলতেছিলেন, ফারিয়া আপু আপনার দিকে অনেক কবার তাকিয়েছিল। এত কিছু লক্ষ্য করেছো তুমি? আপনি চেষ্টা করে দেখতে পারেন। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা চলো, তুমি যেহেতু এতবার করে বলছো, একটু চেষ্টা করেই দেখি কি হয়। দেখেন ভাইয়া। তন্ময় মেয়েটির কাছ থেকে একটি ফুল কেনে তারপর মেয়েটিকে বলে, এই তো দেখুন ফারিয়া আপু বসে আছে, আপনি এক্ষুনি গিয়ে দিন ওনাকে। যাচ্ছি। এই বলে একটি গোলাপ ফুল নিয়ে এগিয়ে যায় ফারিয়ার দিকে। তন্ময় সেখানে পৌঁছে গিয়ে ফারিয়ার উদ্দেশ্যে বলে, এই যে মিস ফারিয়া, শুনছেন? ফারিয়া একা একা বসে সেখানে ফোন চাপছিল। তারা দুজন বান্ধবীরা ভেতরে কোনো একটা বিষয় নিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে থাকে। এমন ডাক শুনে ফারিয়া পেছনে তাকায় এবং দেখতে পায় তন্ময়কে। সে লক্ষ্য করে তন্ময়ের হাতে একটি ফুল। সে কিছুটা অবাক হয়। হ্যাঁ তন্ময় বলো। এখানে কি করছেন বসে? এমনি বসে আছি। ও আচ্ছা, এই ফুলটা আপনার জন্য। ফারিয়ার দিকে ভারী দিয়ে বলে। ফারিয়া তন্ময়ের কর্মকাণ্ড দেখে অবাকের চরম সীমায়। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এক প্রকার ঘোরের মধ্যে আছে সে। তবে বিষয়টি তার ভালো লেগেছে, কারণ সে তো এটাই চাইছিল। ফারিয়া মুচকি হেসে তন্ময়ের কাছ থেকে ফুলটি নেয়। এরপর তন্ময় বলে, আসলে মেয়েটি ফুল নিয়ে আমার সামনে এসেছিল এবং আমাকে ফুল কিনতে বলতেছিল। ওর নাকি আজকে সেরকম বিক্রি হয়নি। আমি ভাবলাম ফুলটি কিনবো, কিন্তু কিনে কাকে দেব? এমন সময় ওই মেয়েটি আমাকে বলল আপনাকে দিতে। আমি ওকে বললাম যে আপনি জীবনেও আমার কাছ থেকে ফুল নেবেন না, কিন্তু তখন ওই মেয়েটি বলল, ভাইয়া আপনি নিশ্চিন্তে থাকুন, উনি অবশ্যই নেবে। আমিও ভাবলাম দিয়েই আসি, একজন ফুলকে আরেকটা ফুল। ঠিক আছে থাকেন আপনি, আমি গেলাম। তন্ময় সেখান থেকে চলে যায় ফারিয়ার কোনো কথা না শুনে। ফারিয়া মনে মনে বলতে থাকে, এতক্ষণ আমার সাথে কি হলো এগুলো? যাকে আমি চাই সে আপনি এসে ফুল দিয়ে গেল। তবে কি সে আমি ভালোবাসছে, নাকি শুধু মেয়েটির কথাই এমনটা করলো? তবে যাই করো, ভালো করেছে। ফারিয়া মনে মনে এসব নিয়ে ভাবতে থাকে। তন্ময় সে বাচ্চা মেয়েটির কাছে এসে বসে। ভাইয়া আমি তো বলছিলাম
ফারিয়া আপু আপনার ফুল অবশ্যই নেবে। তোমার কথা তো মিলে গেছে দেখলাম। আচ্ছা ভাইয়া থাকেন, আমার যেভাবেই হোক এগুলো সব বিক্রি করতে হবে। মেয়েটি ফুলগুলো দেখিয়ে বলল। তবে মেয়েটি এতক্ষণ হাস্যজ্জ্বল ছিল, তবে নিমেষের মধ্যে সে এই কথাটি বলে কেমন যেন এক বিষণ্ণ মূর্তি ধারণ করলো। মেয়েটিকে দেখে তন্ময়ের মনে কেমন এক যেন মায়া সৃষ্টি হতে থাকলো। সে মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর ফুটফুটে একটি মেয়ে কিভাবে ফুটপাতে ফুল বিক্রি করে বেড়াচ্ছে। সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তোমার নাম কি? আমার নাম সিনথিয়া। বাহ, অনেক সুন্দর নাম তো তোমার। তা তুমি এত ছোট বয়সে কাজ করছো কেন? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে অশ্রুসিক্ত হয়ে বলে, আসলে আমার মা খুবই অসুস্থ, ওনার চিকিৎসা ঠিক মতো হয় না। আমি ফুল বেচে যা টাকা পাই সেই দিয়েই মার জন্য ওষুধ নিয়ে যাই বাড়িতে। তোমার বাবা কিছু করে না? আমার বাবা আরেকটা বিয়ে করে আমাদের রেখে চলে গেছে। সিনথিয়া কাঁদতে কাঁদতে বলে। তন্ময় কিছুক্ষণের জন্য চুপ থেকে বলে, তোমার মা কোন রোগে ভুগছে? মা আমায় কোনো দিন বলেনি এই বিষয়ে, বলেও তেমন কিছু না। ও আচ্ছা, বুঝতে পারছি। একটা কথা বলবো? হ্যাঁ ভাইয়া বলো। আমায় তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমি একটু তোমার মার সাথে কথা বলবো। কিন্তু ভাইয়া এখন তো আমার এই ফুলগুলো বেচতে হবে আগে। তোমার সব ফুল আমি কিনে নিয়েছি, তুমি এখন চলো আমাকে তোমার বাড়িতে নিয়ে। তন্ময়ের কথাটি শুনে মেয়েটি মুচকি হাসে। বাচ্চা মেয়েটির মুখে অনেকক্ষণ পর এমন প্রশান্তির হাসি দেখে তন্ময়ও অনেক খুশি হয়। এরপর তন্ময়কে সিনথিয়া তার বাড়িতে নিয়ে যায়। ভার্সিটির অধ্যক্ষের রুমে ভিপি সিফাত এবং অধ্যক্ষ বসে আছে। কি হলো প্রিন্সিপাল স্যার, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শুনলাম ভার্সিটিতে নাকি পুলিশ এসেছিল। হ্যাঁ, আজকে এসেছিল। তাদের আসার কারণ কি? ওরা সন্দেহ করছে লুসিফার নাকি আমাদের ভার্সিটিতেই আছে। বলেন কি? এই জন্যই ওরা এসেছিল। কোনো কি প্রমাণ পাইছে নাকি? না, শুধু সময় নষ্ট। বুঝতে পারছি, তবে আমার কাজের কথা কি মনে আছে? আমি আপনাকে বারবার করে বলেছি এটা উচিত না। একজন অধ্যক্ষ হিসেবে এই জিনিসটা করা আমার কাছে অপরাধ। আরে কুল স্যার কুল, রাফিককে তো চিনেন, উনি কিন্তু না শোনার পাবলিক না। প্রিন্সিপাল চুপ থাকে। আপনি শুধু দেখবেন বিষয়টা যেন পাঁচকান না হয়। অন্ততপক্ষে 15 জন মেয়ে আমাদের লাগবেই, আপনারও পকেট ভরবে। না, আমি এমনটা করতে পারবো না। হো, তাহলে পারবে না। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখুন তো। এই বলে সিফাত তার ফোনটি বের করে এবং ভিডিও কলে অধ্যক্ষকে কিছু মুহূর্ত দেখায়। সেখানে দেখা যাচ্ছে প্রিন্সিপালের ছেলে স্কুল থেকে বের হয়ে বাড়ি ফিরছে। আরেকটা ভিডিও দেখে সেখানে তার ওয়াইফ বাড়িতে রান্না করছে। আরেকটা চিত্রতে দেখা যায় তার বৃদ্ধ বাবা বাজারে গিয়েছে। এই মুহূর্তগুলো দেখে প্রিন্সিপাল অনেক ভয় পেয়ে যায়। তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে থাকে। দেখুন স্যার, আমরা চাই না এই নিরীহ মানুষগুলোর জীবন নিতে। এখন বাকিটা আপনার হাতে। আমি এগুলো করব। প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ঠিক আছে স্যার, আপনি যেহেতু রাজি, সুতরাং তাদের ক্ষতি করার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা কথা ভুলে যাবেন না, ওরা কিন্তু সব সময়ই আমাদের নজরে থাকবে। এই কথা বলে সিফাত সেখান থেকে উঠে চলে যায়। প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে বসে থাকে। আসলে এই ভিপি সিফাত হলো রফিকের আরেকজন সৈন্য। সে ভার্সিটির ভিপিও হয়েছে রফিকের জন্য। ধরতে গেলে প্রতিটা ভার্সিটিতেই রফিকের একজন করে ভিপি রয়েছে, যারা তার হয়ে কাজ করে। আজকে সিফাত প্রিন্সিপালের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছিল তা হলো তারা এই ভার্সিটি থেকে 15 জন মেয়েকে অপহরণ করবে। আর প্রিন্সিপাল যেন সেই খবরটা ভার্সিটির মধ্যে ধামাচাপা দিয়ে দেয়, ভার্সিটির বাইরে যেন খবরটা না যায়। এই জন্যই সিফাত এসেছিল প্রিন্সিপালকে বোঝাতে। প্রথমে প্রিন্সিপাল এই কথাটি মানতে যায়নি, কিন্তু পরবর্তীতে তাকে ভয় দেখানো হয়, তার ফ্যামিলিকে শেষ করে দেওয়ার ভয় দেখানো হয়, যার ফলে সে বাধ্য হয় সিফাত এবং রফিকের ষড়যন্ত্র মানতে।